করছি। তো আমরা কি দেখছিলাম, যে একটা অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য দেখছিলাম। তো অরবিট কাকে বললাম, বোরের তত্ত্ব অনুযায়ী আমরা যদি বলি তাহলে দেখলাম একটা যে বৃত্তাকার কক্ষপথ, যেখানে একটা একটা ইলেকট্রন কাকে কেন্দ্র করে ঘুরছে, না নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তাকে আমরা অরবিট বললাম, যেটা বাংলায় কক্ষক বলে। আচ্ছা, যে আরেকটা যেটা আমরা দেখছি, যে ওই যে তোর অরবিটে যে ইলেকট্রন আছে সে কী করছে, ত্রিমাত্রিক আবর্তন করছে তাকে কেন্দ্র করে, সারাউন্ডিং ইটসেলফ। তখন তাকে আমরা অরবিটালে ভাঙলাম এবং অরবিটালে কিছু নাম দিলাম। কী কী নাম দিলাম আমরা, যে এস অরবিটাল, একটা অরবিটকে যখন আমরা ভাঙছি, অরবিটকে যখন আমরা সাইডে রাখছি, অরবিটের ভেতরে ঢুকছি, তখন আমরা কিছু অরবিটাল পেলাম। তো সেখানে আমরা নাম দিলাম কি এস পি ডি এফ, তাই তো। এস এস অরবিটাল যেটা, সেটা হচ্ছে স্ফেরিক্যাল অর্থাৎ গোলাকার। পি অরবিটাল যেটা, সেটা হচ্ছে ডাম্বেল শেপড। ডি হচ্ছে ডাবল ডাম্বেল শেপড, মানে দুটো ডাম্বেল আকার আছে। আর এফ অরবিটাল হচ্ছে যে ফোর ফোর ডাম্বেল শেপ, মানে দুটো ডাম্বেল এক সাইডে আছে আর এক সাইডে আছে, আর দুটো ডাম্বেল, ফোর ফোর ডাম্বেল আছে। তো এবার দেখছি আমরা যেটা জানবো সেটা হচ্ছে, ফার্স্ট যদি অরবিটের দেখি, তাহলে প্রথম অরবিটের আমরা দেখব একটাই অরবিটাল আছে। তাহলে আগে এটা হেডিং দিয়ে দিই, লাগবে আমাকে অরবিট, আর এখানে দিয়ে দিলাম আমরা অরবিটাল। অরবিটাল, তাহলে ফার্স্ট অরবিটের একটাই অরবিটাল আছে, নাম দিলাম আমরা এস। সেকেন্ড অরবিটের দুটো অরবিটাল আছে, নাম দিলাম আমরা এস অ্যান্ড পি। থার্ড অরবিটের তিনটে অরবিটাল আমরা দেখে নিলাম, নাম দিলাম এস, পি অ্যান্ড ডি। আচ্ছা, ফোর্থ অরবিটের চারটে অরবিটাল আমরা করে নিলাম, কি নাম দিলাম, এস, পি, ডি অ্যান্ড এফ। ঠিক, তো এই যে চারটে করলাম আমরা, চারটে অরবিটাল করলাম। এবার আমরা দেখব যে আমরা একটা হেডিং দেব, আমরা একটা হেডিং দেব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু হোল্ড ইলেকট্রন, অর্থাৎ বাংলায় লিখলে লিখবি যে একটা অরবিটাল কতগুলো ইলেকট্রনকে ধরে রাখতে পারবে। যেমন ধরলাম আমরা এস অরবিটাল, এস অরবিটাল কটা ইলেকট্রন ধরে রাখতে পারে ম্যাক্সিমাম, দুটো। পি অরবিটাল 6টা। আচ্ছা, ডি অরবিটাল 10টা, আর এফ অরবিটাল 14টা। ঠিক, বেশ, তো আপাতত এইটুকু আমরা জানলাম। তো এস অরবিটাল ম্যাক্সিমাম দুটো ধরে রাখছে, পি অরবিটাল থাকছে 6টা, ডি 10টা, আর এফ 14টা। এবার আমরা জানি ইলেকট্রনিক, আমরা পড়ছি কি ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কী হিসাবে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন কী হিসাবে, অর্থাৎ ইলেকট্রনিক বিন্যাস কী হিসাবে হবে, না অ্যাকর্ডিং টু দ্য এনার্জি। ঠিক বললাম? তাহলে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি যদি হয়, যার কম এনার্জি আছে তাকে আমরা কী দেব, প্রথমে স্থান দেব, যার বেশি এনার্জি আছে তাকে পরে স্থান দেব। তো প্রথমে দেখ ফার্স্ট অরবিট অবভিয়াসলি আগে স্থান পাবে, কারণ আমরা জানি অরবিট বাড়লে আমাদের তথাগত এনার্জিটা বেড়ে যাবে, তাই তো, নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে। তো আমরা দেখলাম ফার্স্ট অরবিটের, আমি প্রথমে যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ফার্স্ট অরবিটকে প্রথমে দেবো, সেকেন্ড অরবিট দেবো, তারপরে থার্ড অরবিট দেবো, তারপরে ফোর্থ অরবিট আসো। ঠিক, এবার যদি আমি ফার্স্ট অরবিটকে দিই, তাহলে ফার্স্ট অরবিটের কি কটা অরবিটাল আছে দেখলাম, একটা। তাহলে আমরা বলতে পারবো শুধুমাত্র 1s হলো এটা, এটার ক্ষেত্রে এনার্জি। এবার তারপর থেকে বেশি এনার্জি কোথায় চলে এলো, সেকেন্ড অরবিটে। তখন আমরা দেখবো সেকেন্ড অরবিটে কটা অরবিটাল আছে, দুটো আছে। তাহলে কি কি আছে তার নাম, 2s আর 2p। থার্ড অরবিটে কটা অরবিটাল আছে, তিনটে, তার কি কি নাম থাকবে, 3s, 3p অ্যান্ড 3d। কি বললাম, ঠিক। ফোর্থ অরবিটে কটা অরবিটাল আছে, চারটে, কি কি নাম থাকবে, 4s, 4p, 4d অ্যান্ড 4f। তো এই আমাদের এনার্জির ডিস্ট্রিবিউশন হওয়া উচিত ছিল, ঠিক তো। বাট এটা কেমিস্ট্রি, কেমিস্ট্রি যদি একটা ল থাকে,
তার কিন্তু এক্সেপশনাল জিনিস কিন্তু তার থেকে অনেক বেশি থাকবে। বাট মনে রাখবি ইচ অ্যান্ড এভরি এক্সেপশন হ্যাজ ইট প্রপার রিজন। এটা হচ্ছে সায়েন্স। প্রত্যেক এক্সেপশনের কিন্তু একটা প্রপার রিজন আছে। এই যে প্রপার রিজনটাকে যদি জানতে পারিস, কেমিস্ট্রির মতো সোজা জিনিস পৃথিবীতে কিছু নয়। দেখা যাক। তো আমরা এখানে একটু এক্সেপশনগুলো দেখবো কীরকম। আগে আপাতত আমরা 30 পর্যন্ত শিখি। আমি আগের দিন বলেছি 30 পর্যন্ত করে আসবি, তো 30 পর্যন্ত শিখি। তো প্রথমে বসছে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 3p। এইবার এখানে একটু গন্ডগোল হলো। কি হলো? 4sটা ঠিক একটু আগে এলো, 3dটা পরে গেল। কোনো কিছু মুখস্থ করবি না, দেখবি বইয়ে একটা লম্বা, বইয়ে একটা এইরকম অ্যারো বাঁকানো একটা অ্যারো দেওয়া আছে, কোনো কিছু দরকার না। ও মুখস্থ করে কী লাভ আছে? মুখস্থ জিনিস কদিন থেকে, তাই না? মুখস্থ কিচ্ছু করবি না, যা করবি শিখবি, বুঝবি, নিজের মতো করে ভাববি, নিজের মতো করে এক্সপ্লেন করবি, 100% মার্কস। বইয়ের মুখস্থ করতে গেলে একটা ওয়ার্ড মিস করলি, গেল মার্কস। কী দরকার? উপরওয়ালা ঘটে কিছু দিয়েছে, মানুষ হয়ে জন্মেছিস, ঘটে কিছু আছে, তাহলে আমি ইউজ করবো না কেন? আনইউজ ব্রেন রেখে তো লাভ নেই। ওই মুভি সং এইসব ঢুকিয়ে তো লাভ নেই। এই 2 বছর এইগুলো ঢোকাই, ঠিক? তো দেখা যাক। তো আমি কী করলাম? 1s, 2s, 2p, 3s, 3p করলাম। তারপরে এখানে বললাম একটু চেঞ্জেস আছে। কীরকম চেঞ্জটা আসছে? 4sটা আগে এলো, তারপরে এলো 3d। এটা গেল আমাদের 30 পর্যন্ত। আপাতত এটা শিখে আমি পরে সবগুলো ডিটেলস বলছি। কেন এলো সেটার তত্ত্ব আমি দেবো তোদেরকে। এখন আমি এটা বলে দিলাম, কিন্তু প্রপার রিজন আছে। আমি বলেছি এটারও রিজন আছে যে কেন এলো, কেনই বা আসবে। সায়েন্সের কোনো একটা এদিক ওদিক জিনিস হলো, তার তো একটা প্রপার রিজন থাকবে। তো এখানেও রিজন আছে, সেটা কেন এলো সেটা রিজনের জন্য একটা প্রপার জিনিস লাগবে। প্রপার রিজন জানতে গেলে প্রপার তত্ত্বটাও লাগবে, আমাকে ইনফরমেশনটাও লাগবে। সেই ইনফরমেশনটা কোথায় পাবো? না, এর পরের টপিক আমি যেটা আসবো, কোয়ান্টাম নাম্বারসে আসবো। সেখানে আমি তোদেরকে ইনফরমেশনটা দেবো, যেটা কেন হলো, কীভাবে হলো। ঠিক? এখন আপাতত জেনে রাখ, আমি বললাম। এর পরের টপিকে আমি এগুলো ডিসকাশন করবো। তো দেখা যাক। তো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এস এর ক্যাপাসিটি কত? 2। পি এর ক্যাপাসিটি 6। এটা 2 এলো, এটা 6 এলো, এটা 2 এলো, এটা 10 এলো। দেখ 30 চলে আসছে, যোগ করে দেখ 30 এসছে, তাই তো? তাহলে আমরা প্রথমে দেখা যাক, আমরা আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন করবো। আয়রন কত রে? 26, তাহলে 26। ইলেকট্রনিক কনফিগারেশন বল দেখি একটু। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। সুন্দর। এবার মনে রাখবি একটা জিনিস বলি। আচ্ছা বেশ, আয়রনে আসি, তারপরে আসবো। এটা হলো এফই, হলো আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন। এবার ধর আমরা যদি বলি এফই থেকে আমি এফ এর রিডাকশন হলো কীরকমভাবে? Fe2 অক্সিডেশন হলো, সরি, দুটো ইলেকট্রন ছেড়ে দিল। আয়রন দুটো ইলেকট্রন ছাড়লো, যে দুটো ইলেকট্রন ছেড়ে কিসে কনভার্ট হলো? না, Fe2+ কনভার্ট হলো। ঠিক বললাম? এবার যদি আমরা Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করতে চাই, লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো বলতো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। কেন 3d6 এলো? 4s এর শক্তি কম। 4s এর শক্তি কম বলে সে বের করে দিল 3d। বল, বেশ, ঠিক আছে। 4s থেকে যদি দুটো আছে, ওখান থেকে যদি মানে ছাড়াতে যায়, তখন বেশি শক্তির প্রয়োজন হবে। আর 3d এর যে বেশি সংখ্যা আছে, এখান থেকে যদি নিতে যায়, তাহলে মানে না। আচ্ছা, আর কেউ কিছু বলবি? ইলেকট্রন রিলিজ যেখানে, এই ইলেকট্রন রিলিজটা কোথা থেকে হবে? অবভিয়াসলি একদম ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স অরবিটাল থেকে হবে, বা ভ্যালেন্স অরবিট থেকে হবে। ফার্স্ট কনসেপ্ট। তো ভ্যালেন্স অরবিটে দেখি, ভ্যালেন্স অরবিট বলতে কাকে বোঝায়? সবচেয়ে বাইরের কক্ষ। ঠিক? সবচেয়ে বাইরের কক্ষ কে আছে? দেখ তো 4 আছে, 4th অরবিট। কারণ আমরা জানি, যদি আমরা ইলেকট্রনিক, আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, এইটা একটা, এইটা একটা, বাবা নিয়ে নিচ্ছে, এইটা একটা হয়ে গেল না? এটা ফার্স্ট অরবিট, থার্ড অরবিট হলো,
সেট করতে হবে। টাচই করলাম না, পেন করতে লাগবে। এটা একটা ফোর্থ অরবিট নিলাম। তো ফোর্থ অরবিটে আমরা দেখলাম দুটো ইলেকট্রন রয়েছে, তাই না? সেই দুটো ইলেকট্রন থেকে বেরোবে না, কারণ যেটা বেরোবে, যেটা বের হতে পারবে, আর ইনার অরবিট থেকে বেরোতে গেলে এর পাশ দিয়ে বেরোতে হবে। কি দরকার আছে? সবাই, তুই 2 ঘন্টা বাস যাবি, 2 ঘন্টা বাসে যাবি, তোর ফার্স্ট চয়েস কী থাকবে? বাসে সিট আছে কিটা, দাঁড়িয়ে যেতে পারবি? কষ্ট হবে তো। তো এটা তো ভেতর থেকে বেরোতে গেলে কষ্ট হবে, কেন বেরোবে? বাইরের যে বাইরের আছে টুক করে বেরিয়ে যাবে। তাহলে ভ্যালেন্স অরবিট থেকে বেরোবে। ভ্যালেন্স অরবিট থেকে আবার যদি কাউন্ট করি, যেহেতু অনেকগুলো অরবাইটাল আছে, সেখান থেকে ভ্যালেন্স অরবাইটাল থেকে বেরোবে। বোঝা গেল? সবচেয়ে বাইরের অরবাইটাল থেকে বেরোবে। তো এখানে দুটো ইলেকট্রন আমার 4s থেকে বেরিয়ে গেল, কারণ 4s হচ্ছে আমাদের ভ্যালেন্স অরবাইটাল বলতে পারি 4s যখন আমি বলছি, ঠিক? তো সবচেয়ে বাইরের কক্ষ থেকে বা কক্ষক থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা ডিপেন্ড করবে ইলেকট্রনটা কোন পজিশনে আছে। তো যার জন্য আমি দেখলাম বেরিয়ে গেল। এইবার দেখি আমরা 4s থেকে আমার দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। এবার দেখা যাক Fe3+ যদি বলি, আর একটা ঠিক Fe3+, তার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? তো স্বাভাবিক আমরা দেখব যে একটা ইলেকট্রন 3d6 থেকে কমে গেছে, কারণ 3টে বেরোতে হতো এখানে। তাহলে আলটিমেট ইলেকট্রনিক কনফিগারেশন এলো আমাদের 3d5। তো এখানে তোদের মনে রাখতে হবে, একটা ইলেকট্রনিক কনফিগারেশন দুটো কন্ডিশনে স্টেবল হয়। ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রনের বিন্যাসের স্থায়িত্ব বা তো সেটা কি হচ্ছে? দুটো কন্ডিশনে হচ্ছে। কি রকম দুটো কন্ডিশন? একটা হচ্ছে হাফ ফিল্ড, আর একটা হচ্ছে ফুল ফিল্ড, তাই তো? হাফ ফিল্ড বলতে দেখ, ডি এর ক্যাপাসিটি আমরা জানি কত? 10। আচ্ছা, হাফ ফিল্ড বলতে তাহলে কি বুঝবো? 5। আর ফুল ফিল্ড বলতে কি বুঝবো? 10। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে বিটুইন Fe2+ and Fe3+, which one is more stable? অর্থাৎ Fe2+ এবং Fe3+ এর মধ্যে কে সব থেকে বেশি স্থায়ী? Fe3+। কেন? কারণ তার সবচেয়ে বাইরের অরবাইটালে অর্ধপূর্ণ ইলেকট্রন অর্ধপূর্ণ আছে, তাই না? তাহলে সেই জন্য বেশি স্টেবল হচ্ছে। স্টেবিলিটির দুটো কন্ডিশন আমরা শিখলাম, ঠিক? বেশ, এবার দেখি আমরা আরেকটা জিনিস শিখব। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কি বলছে? বলছে যেটা সবচেয়ে নিম্ন শক্তি স্তর সম্পন্ন ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক বিন্যাস। তো এক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল নেব। প্রথমে আগে দেখা যাক Cu এর একটা এক্সাম্পল নিই, কপারের একটা এক্সাম্পল নিলাম। কপারের এক্সাম্পল, কপার কত রে? 29। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 4s2, 3d9 হলো। এটা একটা ইলেকট্রনিক কনফিগারেশন হলো, কারণ 4sটা আগে ঢুকছে। এবার একে স্থায়িত্বের জন্য সবচেয়ে নিম্ন শক্তি স্তরে আনার জন্য আমি কি করছি, কি করতে পারি আমি? তোরা বলছিস যেটা এস থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার করে টিতে নিয়ে যাওয়া, ঠিক আছে, আমি মেনে নিলাম। কেন, কি দরকার পড়েছিল? ভিতরে কক্ষপথে কম আছে, পূর্ণ হয়নি, আর বাইরের কক্ষপথে 3D আছে, ডি কক্ষপথ হয়। বুঝলাম না, ভেতরের কক্ষপথ এখন সম্পূর্ণ পূর্ণ হয়নি, কিন্তু বাইরে চলে গেছে, যে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ভিতরে চলে যাবে। হ্যাঁ, এবার যদি এটাকে আরো ভালো করে বলা যায়, মানে ডি কক্ষপথ ফুল ফিল থাকতে হবে না, তো হাফ ফিল থাকতে হবে। তাই ফুল হাফ থাকতে হবে না, থাকলে ভালো, থাকলে স্থায়ী। স্থায়ী, আর ফুল ফিল থাকলে স্থায়ী। তাই ওখানে যেহেতু হাফ ফিল বেশি আছে, ফুল ফিল না, এরকম নয়। তোকে দেখতে হবে যেটা, যে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন হলো, তাতে সব থেকে
শক্তি সম্পন্ন, সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন কোন অরবিটাল আছে? 3D। তো 3Dতে 3D কি স্থায়ী নাকি অস্থায়ী আছে? অস্থায়ী আছে। কারণ কি? তাতে নটা আছে। চান্সেস আছে যে একটা ইলেকট্রন যদি ট্রান্সফার করে দিই, আমি সবচেয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালটাকে আমার স্থায়ীতে আনতে পারছি, নিজে কাবু করতে পারছি, তাই না? যে সব থেকে বেশি অস্থায়ী আছে তাকে যদি আমি স্থায়ী করে দিই, জেনারেল টেন্ডেন্সি তো আমাদের হিউম্যান টেন্ডেন্সি তো তাই, যে সব থেকে বেশি লাফালাফি করছে তাকে যদি আমি শান্ত করে দিই, তাহলে আমার গোটা ব্যাচ শান্ত হয়ে যাবে। এখানেও তাই, সব থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালকে 3D, তাকে যদি একটা ইলেকট্রন ট্রান্সফার করে দিই আমি, তাহলে সে 10 হয়ে যাচ্ছে, সে ফুলফিল কনফিগারেশন পাচ্ছে। ফুলফিল কনফিগারেশন মানে কি? সে স্থায়ী হয়ে গেল। সেই জন্য হয়ে যাচ্ছে তার সবচেয়ে নিম্ন শক্তি স্তর ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য কপার কি করলো? ট্রান্সফার করলো এখান থেকে 4s1 3d10। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলারলি যদি আমি বলি আরেকটা ক্ষেত্রে দেখা যাবে, সেটা হচ্ছে পসিবল আর কি। এবার যদি বলতে যে স্যার আমার 3d8 আছে, তাহলে আমি নিকেল আছে, তার নিকেল আছে, কতটা নিকেল? এটার কনফিগারেশন কি হবে? 4s2 আর 3d8 4s2 এটার হবে, দেখ 4s2 3d8। তো স্যার আমি দুটো ইলেকট্রন জাম্প করে দিই, সেটা কি সম্ভব? না। সেটা সম্ভব না। কারণ কি? একটা ইলেকট্রনের ট্রান্সফারে তুই করতে পারিস, একটা ইলেকট্রন জাম্প করতে পারিস, কিন্তু দুটো ইলেকট্রন হতে গেলে সেটা কিন্তু আরও বেশি শক্তি লেগে যাচ্ছে, নিজে অস্থায়ী হয়ে যাচ্ছে, ঠিক? সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা জেনারেলি করব যে একটা ইলেকট্রনের ট্রান্সফার করে যেটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল আছে তাকে যদি স্টেবিলিটি দিতে পারি তো তাই করব, আদারওয়াইজ আমরা করব না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার করব আমরা? ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত? 24। তাহলে ক্রোমিয়াম যদি 24 হয়, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 3d4, তাই তো? তাহলে এবার এস থেকে একটা ইলেকট্রন জাম্প করিয়ে দিই, হাফ ফিল্ড করিয়ে দিই, তাহলে আমরা এর গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেলাম 4s1 3d5। দ্যাটস অল। পেলাম না? এই হলো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখবো আমরা এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করলাম, শিখলাম, সেই ইলেকট্রনিক কনফিগারেশনের আমরা যেটা অরবিটাল বললাম, যেটা উপকক্ষ বলছিস, উপকক্ষটাকে আবার একটু আমরা ভাঙলাম, কি দেখে? না, সাব অরবিটাল দিয়ে ভাঙলাম। কি বলছি সেগুলোকে দেখ। এস এর ক্ষেত্রে সেটাকে আমরা বক্স দিয়ে ডিনোট করব। এস এর ক্ষেত্রে কটা বক্স থাকবে? একটা থাকবে। পি এর ক্ষেত্রে কটা বক্স থাকবে? তিনটে। কি কি নাম? পি এর ক্ষেত্রে তিনটে বক্স থাকবে, সেটার নাম কি কি? একটা হচ্ছে px, py আর pz। ডি এর ক্ষেত্রে কটা বক্স থাকবে? 5টা। 1 2 হ্যাঁ 5টা, 3 4 5। কি কি নাম দেবো আমরা? একটা নাম থাকলো dxy, yz, zx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর dz স্কোয়ার, তাই তো? এই 5টা থাকলো, বেশ। এবার যখন ইলেকট্রন ফিলিংয়ের কথা আসছি আমরা, ইলেকট্রন মনে রাখবি সবসময় সিঙ্গলি ফিল্ড হয় প্রথমে, তারপরে ডাবলি ফিল্ড হয়, অর্থাৎ এককভাবে আগে ফিল্ড আপ হবে যতগুলো সাব অরবিটালস রয়েছে, তারপরে কিন্তু সে ডাবলি ফিল্ড হবে, ঠিক? তো যদি আমি বলি, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিই, তাতে আমরা একটু দেখে নিই। যদি আমরা এক্সাম্পল নিলাম, ধর সাপোজ আয়রন নিলাম Fe, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখলাম? Fe2+ নিয়ে নিই। ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s কে সরিয়ে দিলাম, 3d6 হলো। তাহলে ডি এর কটা আমি বক্স পেলাম? আমরা 5টা বক্স পেলাম। এক দুই তিন চার পাঁচ, একটু বড়ো ছোটো হলো, dxy yz zx x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dz স্কোয়ার। তো এবার 6টা প্রথমে কি বললাম? এককভাবে ফিল্ড আপ হবে, এই তো?
সবগুলো কিন্তু আনপেয়ার্ড থাকলো। আনপেয়ার্ড বলতে অযুগ্ম। হ্যাঁ, তারপরে এবার দেখছি আমি আরেকটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে সেটাকে পেয়ার্ড আপ করলাম, তাই তো? তো এই হচ্ছে আমাদের, যদি আমরা অরবিটাল আমরা যদি সাব অরবিটালে বসাই, মানে ডিএক্স ওয়াই ওয়াই জেড এগুলো সবে বসাই, তাহলে আমরা প্রথমে এককভাবে বসাবো, তারপরে যদি ইলেকট্রন থাকে সেটাকে পেয়ার্ড আপ করবো। তো এই কনফিগারেশন দেখে আমি যদি জিজ্ঞেস করি যে Fe2+ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো, চারটে। আমাদেরকে মনে রাখতে হবে, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ভ্যালেন্স অরবিটালে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেটা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হবে, যেটাকে আমরা নাম দিয়েছি, আমরা দেখি হেডিংটা দিয়ে আগে, আমরা যে এটা আয়নটা যে ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে তাকে আমরা বললাম প্যারাম্যাগনেটিক, আর যে অ্যাট্রাক্টেড হচ্ছে না তাকে আমরা বললাম ডায়াম্যাগনেটিক। ঠিক, তাহলে এখানে Fe2+ কি দাঁড়ালো, প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক দেখালো না, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন 4টে দেখলাম না একটু আগে। তাহলে Fe2+ যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন 4টে আছে, তাহলে এটা আমরা বলতে পারি না এটা প্যারাম্যাগনেটিক। এবং নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হলো, 4। সমান 4 এলো। এবার একটু আমরা বের করব ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি? ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়ালস টু হচ্ছে √n × n+2। ইউনিট কি? বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, যেটাকে আমরা সংক্ষেপে বললাম Bm। এখানে n কি? where n is number of odd electron, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। unpaired number of unpaired electrons। ঠিক, তো Fe2+ এর যদি আমি ম্যাগনেটিক মোমেন্টটা বের করতে চাই, Fe2+ এর যদি ম্যাগনেটিক মোমেন্ট বের করতে চাই, কি আসবে? √n ইকুয়ালস টু কত দেখলাম? আনপেয়ার্ড ইলেকট্রন 4টে পেলাম, তাহলে 4 × 4 + 2 মাইনাস কেন বলছিস, প্লাস √24 Bm। এবার সিম্পলিফাইড তোরা করতে পারিস, না হলো এরকম লিখে দিতে পারিস। ক্লিয়ার? তাহলে এবার সবাই আমাকে একটু করে দেখ, নিজেরা কর, আমি পরে মিলিয়ে দিচ্ছি। CO3+ আদৌ কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? আর যদি যা হয় সেই রেসপেক্টে তোরা বের করে দেখা। প্রথমে CO3+ ইলেকট্রনিক কনফিগারেশন, কোবাল্ট কত? 27। 3টে ইলেকট্রন চলে গেছে, তাই তো? তাহলে এখানে তো 27 লিখতে পারবো না আমরা, এখানে 3টে ইলেকট্রন চলে গেছে, মানে এখানে করে দিলাম আমরা 24। এটা তখন আর লিখবো না। ইলেকট্রন বিন্যাস কি হলো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এলো। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো এলো? সেই একইভাবে এলো 4টে। প্রথমে এককভাবে পূর্ণ হলো, তারপরে ডাবলি ফিল্ড হলো, 4টে পেলাম। তাহলে আমরা বলে দিতে পারলাম CO3+ ইজ প্যারাম্যাগনেটিক, এবং ম্যাগনেটিক মোমেন্ট কত হলো? √24 Bm। ঠিক, এসছে তো? বেশ, এবার দেখা যাক
আশা করি ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছিস, তোরা এমনি ক্লাসে শিখেছিলিস, আমি একটু ওভারঅল ছোটোখাটো বলে দিলাম, তাই তো? তো যেহেতু তোদের ক্লাসে হয়েছে বলছিস, এবার দেখা যাক, আমরা চলে আসি সেকেন্ড টপিকে। কোয়ান্টাম নাম্বারস, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কী জিনিস? যদি সিম্পলিভাবে বলা হয়, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অ্যাড্রেস অফ অ্যান ইলেকট্রন। ধর তোদের কোনো একটা বন্ধুর বাবা কর্মসূত্রে বিদেশে গেছে তো সেখানে কিছুদিন থাকার পরে খুব ভালো সম্পর্ক হচ্ছে সেখানকার লোকের সঙ্গে, তো তারপর চলে এসেছে। তো সেখানে কোনো একটা লোক, যেখানে গেছিলেন, যে দেশেই গেছিলেন, কোনো একটা লোক হঠাৎ করে সেই বন্ধুটির বাবাকে ফোন করলো যে আমি আপনার কাছে আসতে চাই। ঠিক, তো সেই বন্ধুটির বাবা বললো যে যেখানকার লোকটি, সেটা বললো সে কিচ্ছু জানে না। তো বললো আমি আপনার কাছে আসতে চাই, ধরে নিন আমি কিচ্ছু জানি না, তো আমি কিভাবে আসবো? সে প্রথমে তাকে আইডেন্টিফাই করার জন্য সে কি বলবে? প্রথমে কন্টিনেন্টের নাম বলবে, এশিয়া, তাই তো? তারপরে কি বলবে? তারপরে কান্ট্রির নাম বলবে, ইন্ডিয়া, তাই তো? তারপরে কি বলবে? ওয়েস্ট বেঙ্গল। তারপরে কি বলবে? কলকাতা। তারপরে কি বলবে? কলকাতার পরে কি বলবে? 197 পার্ক স্ট্রিট, যদি এখানে হয়, তাই তো? তুই ভদ্রলোকটি যদি ঠিক এটা ফলো করে, তাহলে যে বাড়িতে কলিং বেল বাজাবে সেটা কিন্তু এই বাড়ি হবে। তুই ভাব একবার, কলকাতাতে এতজন থাকে, 10 থেকে 15 কোটি বা যাই হোক না কেন, এতজন থাকে, তার মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেল। কিসের জন্য খুঁজে পাওয়া গেল? কিছু প্যারামিটার লাগলো তার জন্য। প্রত্যেক প্যারামিটার একটা করে সিগনিফিকেন্স আছে, তাই তো? এশিয়ার সিগনিফিকেন্স কন্টিনেন্ট, ইন্ডিয়ার সিগনিফিকেন্স কান্ট্রি, তাই তো? ওয়েস্ট বেঙ্গল স্টেট, কলকাতা ডিস্ট্রিক্ট, তারপরে আমার রোডের নাম আর বাড়ির নাম্বার। তো সেই রকমই ধর একটা আয়রনকে ধর 26টা ইলেকট্রন আছে, 26টা ইলেকট্রনের মধ্যে কোনো একটা ইলেকট্রনকে আমি খুঁজতে চাইলাম। এই খুঁজে পেতে গেলে তো অবভিয়াসলি আমার 26টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনকে খুঁজে পেতে গেলে কিছু প্যারামিটার তো আমাকে লাগবেই। তো সেই প্যারামিটারের নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বারস, একত্রে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। বোঝা গেল? তাহলে ওয়ান ওয়ার্ডে যদি আমি বলতে চাই, হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার? কোয়ান্টাম নাম্বার ইজ এ অ্যাড্রেস অফ অ্যান ইলেকট্রন, এটা ইলেকট্রনের অ্যাড্রেস। এবার ওখানে 5টা-6টা প্যারামিটার ইউজ হয়েছিল, এখানে কিন্তু ইউজ হবে 4টে প্যারামিটার। তো 4টে প্যারামিটার কী দেখা যাক? প্রথমে বলছি আমরা, আচ্ছা বেশ, প্রথমে নাম দিয়ে করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে সিম্বলাইজ করা হয়েছে স্মল এন দিয়ে। তারপরে অ্যাজুমুথাল, অ্যাজুমুথাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা, তাকে নাম দেওয়া হয়েছে এল হিসাবে। ঠিক, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাকে নাম দেওয়া হয়েছে এম হিসাবে। তারপরে স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, নাম দেওয়া হয়েছে এস হিসাবে। তো এই 4টে আমরা কোয়ান্টাম নাম্বার পেলাম। এখান থেকে আমরা একটা ইলেকট্রনের সঠিক ঠিকানা খুঁজে বার করব। তো প্রথমে যেমন 4টে নাম আমরা জানলাম, ঠিক, প্রত্যেকের একটা করে সিগনিফিকেন্স আছে। যেমন আমি বললাম একটু আগে, এশিয়া কন্টিনেন্টকে সিগনিফাই করে, ইন্ডিয়া কান্ট্রিকে সিগনিফাই করে, তো সেরকম এদেরও একটা সিগনিফিকেন্স আছে। তো দেখা যাক সিগনিফিকেন্স। তো হেডিং হয়ে যাবে সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম নাম্বারস। তো এই সিগনিফিকেন্স কি বলা হচ্ছে দেখা যাক। বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন কি সিগনিফাই করে? এনার্জি, ঠিক। তারপরে সাইজ, 3 নম্বরে এনার্জি হলো, সাইজ হলো, আর কি করতে পারে?
একটা দেখলাম আমরা শক্তি স্তরকে ডিফাইন করলাম, ঠিক। দ্বিতীয় করলাম কি, সাইজকে করলাম। থার্ড নাম্বার কি করতে পারি, নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা বোঝাতে পারবে না আমরা, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। কারণ আমি যদি দেখি N3 হচ্ছে, তাহলে বুঝতে পারবি যে থার্ড অরবিটে আছে, তাহলে নিউক্লিয়াস থেকে এতটা দূরত্ব হতে পারে, ঠিক কি না? তাহলে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস এটাও সিগনিফাইজ করে। তাই এন আমরা দেখলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তিনটে সিগনিফিকেন্স দেখলাম, যেখানে আমরা পেলাম এনার্জি, সাইজ এবং ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। এবার দেখা যাক আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর কি সিগনিফিকেন্স আছে। এল কি করে, শেপ অর্থাৎ জ্যামিতিক আকার, শেপ ডিফাইন করে। আচ্ছা, শেপ অফ অরবিটাল করে দিই। তারপরে চলে আসি এম। এম কি ডিফাইন করে, ম্যাগনেটিক ওরিয়েন্টেশন, ম্যাগনেটিক বিন্যাস, ঠিক বললাম। এস কি করে, স্পিন ওরিয়েন্টেশন, ঘূর্ণনের বিন্যাস, ঠিক। এটা গেল আমাদের সিগনিফিকেন্স। এবার আমরা পড়বো এটার লিমিটেশন। সিগনিফিকেন্সগুলো জানলাম, এবার দেখা যাক লিমিটেশন। হেডিং হয়ে যাবে লিমিটেশন। দেখা যাক, দেখ প্রথমে আমি কি বলেছিলাম, যে যিনি বলবেন তিনি বলেছিলাম প্রথমে বলবেন এশিয়া, তাই তো, কন্টিনেন্ট। তারপরে বলেছিলাম ইন্ডিয়া। তো এবার আমাকে বলতো এশিয়া বড় না ইন্ডিয়া বড়, তাতে একটা লিমিটেশন আছে। ইন্ডিয়া কখনোই এশিয়ার থেকে বড় হতে পারবে না, তাহলে এখানেও তো একটা লিমিটেশন কিছু তো থাকবে, প্রত্যেকের লিমিটেশন থাকবে। তো প্রথমেই দেখি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সব থেকে বড় অক্ষরের হবে, তাই তো। তাহলে বলতে পারি যে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয়, তাহলে এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা কি হবে, একটা কন্ডিশন পাবো আমরা। এক নম্বর কন্ডিশন এল নট ইকুয়ালস টু এন, কখনোই সমান হবে না। দ্বিতীয় কন্ডিশন পাবো এল অলওয়েজ লেস দ্যান এন। পেলাম কি না, দুটো লিমিটেশন পেলাম। এবার চলে আসি আমরা এল থেকে এম এর কি লিমিটেশনে আসবো। তাহলে এটা প্রথমে আমি এনটাকে এন ধরে নিলাম, যে এন হচ্ছে একটা নাম্বার। তার থেকে আমরা এল এর দুটো লিমিটেশন বার করলাম, কি না এল কখনোই এন এর সমান হতে পারবে না, আর অলওয়েজ লেস দ্যান হতে হবে, ঠিক। এবার দেখি আমরা এল এর ভ্যালু আমরা যদি এল বলি, এল এর ভ্যালু যদি আমি এল বলি, তাহলে এম এর কি লিমিটেশন হচ্ছে দেখি। এম বলছে অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছে 0 to L-1 হতে হবে, ঠিক। এই ভুল বললাম, সরি, এটা এল এরটা ছিল, ওটা একটু দাঁড়া, ভুল বললাম। সিলেক্ট কি হচ্ছে, এম এর ভ্যালু হবে -L2 প্লাস এল। আচ্ছা, এল এর ক্ষেত্রে সেটা ছিল, কিন্তু যেটি লেস দেন 1 হবে সেটা স্টার্টিং কোথায় হবে, 0 to n-1, এখানে গিয়ে শেষ হলো। এম এর ভ্যালু হলো কি -L2 প্লাস এল, ঠিক বললাম, বেশ। এবং নাম্বার অফ এম ভ্যালুস কতগুলো সংখ্যা হবে, ইকুয়ালস টু কি হলো, কতগুলো সংখ্যা হবে, 12 + 1। অর্থাৎ এল যদি 3 হয়, তাহলে এম এর কতগুলো ভ্যালু হতে পারবে, 7টা ভ্যালু হতে পারবে। দেখ 7টা ভ্যালু কিভাবে হয়, একটা হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3। দেখ 7টা হয়েছে। তাহলে এম এর যা ভ্যালু হবে তার সঙ্গে এম এর ভ্যালু কতগুলো হতে পারবে, নাম্বার অফ এম ভ্যালুস যেটা হবে তার ফর্মুলা কি হচ্ছে 12 + 1, ঠিক। এইবার দেখ আমরা পেলাম কি, নাম্বার অফ এম ভ্যালুস কত পেলাম, 12 + 1 পেলাম। তখন বলছে এস এর কতগুলো ভ্যালু হতে পারবে,
না এই 12 প্লাস 1 এতগুলো নাম্বারস অফ প্লাস অফ 12 প্লাস 1 নাম্বারস অফ মাইনাস 1, ঠিক? তো এই হচ্ছে তাদের লিমিটেশন। খেয়াল করে দেখ, একটা খুব মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে প্রত্যেক কোয়ান্টাম নাম্বারের সঙ্গে আর একটা ডিফারেন্স কিন্তু 1 আছে। যে কোনো কোয়ান্টাম নাম্বারে দেখ, দুটো কোয়ান্টাম নাম্বারের মাঝে দেখবে, এটা একটা এমসিকিউতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, যে দুটো কোয়ান্টাম নাম্বারের মাঝে ডিফারেন্স কত, মিনিমাম ডিফারেন্স, ঠিক কি না? বেশ, চল এবার আমরা একটু অ্যাপ্লিকেশনে আসি। আমরা শিখে নিলাম, সিগনিফিকেন্স শিখলাম, লিমিটেশন শিখলাম, এবার আমরা অ্যাপ্লাই করি, দেখি অ্যাটমে কী অবস্থা, বোঝা যাচ্ছে কি না। তো প্রথমে দেখা যাক আমাদের, আমরা কি করলাম, ধর ক্লোরিন আছে, (3p5) হবে তো, হ্যাঁ? তো এই এর মধ্যে আমি 5th ইলেকট্রনটা, মানে ভ্যালেন্স অরবিটের অর্থাৎ সবচেয়ে বাইরের যোজন কক্ষ যেটাকে বলা হয়, যোজন কক্ষের 5তম ইলেকট্রনটাকে, 5th ইলেকট্রনটাকে আমরা খুঁজে পেতে চাই। আমরা যে কোনো একটা ইলেকট্রনকে খুঁজে পেতে চাইতাম। আমি আপাতত প্রথমে সোজা কেসের জন্য আমরা বললাম যে 5th ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাই, তাহলে তারও কিছু প্যারামিটার থাকবে, তো সেই প্যারামিটারগুলো আমরা বের করবো। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3p5 তার 5th ইলেকট্রন, ঠিক কিনা? তো দেখা যাক, প্রথমে আমরা কি করব, আমরা বলেছি অরবিট মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে সিগনিফাই করে, অরবিটকে করবে। তাহলে এটা কত অরবিটে আছে, 3rd অরবিটে আছে, তাহলে n ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো, 3। এবার এলে আসি, l ইকুয়ালস টু কত হবে, দেখ l এর পসিবল যদি ভ্যালুজ হয়, ভ্যালু কি হয়, কত হবে, 0, 1, 2, ঠিক বললাম? এবার এল এর সিগনিফিকেন্স আমি কি বলেছিলাম, শেপ অফ অরবিটালস। তো এল এর ভ্যালু দিয়ে কি শেপ বোঝানো যায় সেটা আমি দেখাবো এখানে। মনে রাখবি, এল এর যে যদি ভ্যালু 0 হয়, তার জন্য যে শেপটা ডিফাইন করে সেটা হচ্ছে এস অরবিটালকে। 1 যদি হয় তার জন্য করবে কি, পি অরবিটালকে। 2 যদি হয় তাহলে করবে ডি। এবার যদি এখানে হচ্ছে না, যদি পসিবল হতো, যদি 3 হতো, তাহলে এফ অরবিটালকে সিগনিফাই করতে হবে, ঠিক? তাহলে এবার দেখ এখানে কোন অরবিটাল দিয়েছে বলতো, পি অরবিটাল দিয়েছে, তাহলে এল এর ভ্যালু কত হবে, ঠিক বললাম? তাহলে এল ইকুয়ালস টু 1 করে দিই আমি, 1 এলো, হলো এল। এইবার দেখ তুই, আমি যাব এম এর ভ্যালুতে। এম এর ভ্যালু ডিপেন্ড করে সাব অরবিটালের উপরে, যেটা বক্সের মতো করে। এখানে কোন অরবিটাল আছে দেখতো, পি, ঠিক কিনা? এ কি হলো, 2 হয়ে গেল কেন, হলো, নিল, হ্যাঁ ঠিক আছে। তাহলে 3টে বক্স পেলাম আমি, পি এর আমরা জানি 3টে বক্স আছে, একটু আগে দেখেছিলাম, কারণ 6টা ইলেকট্রন ক্যাপাসিটি আছে, সেখানেও আমরা এখান থেকে সব উত্তর পাবো। তো এবার দেখা যাক আমার, যদি পি অরবিটাল হয়, এল যদি 1 হয়, এল যদি 1 হয়, তো এম এর ভ্যালু কত হবে, -1, 0, তোরা আমাকে জিজ্ঞেস করতে যে স্যার হঠাৎ করে আপনি ধরেই নিলেন কেন যে এস এর একটা বক্স, পি এর 3টে বক্স, ডি এর 5টা বক্স, কেন ধরলেন? সায়েন্সে কিরকম করে ধরা যায় যা খুশি? তো একটা রিজন ছিল, উত্তর দিতে পারতাম না তখন আমি, কিন্তু এখন উত্তর দেওয়ার মতো জায়গা আমার তৈরি হয়ে গেছে। দেখ কীভাবে এসেছিল বক্সগুলো ডিটারমাইন করা হয়েছিল সেটা একটু দেখা যাক। দেখ এখানে আমি কি বললাম, যে টোটাল এম ভ্যালুর ওপরে বক্সগুলো ডিপেন্ড করে, সাব অরবিটালটা ডিপেন্ড করছে। এম ভ্যালু ডিটারমাইন্স the number of boxes present in the orbital, ঠিক আছে? কতগুলো অরবিটাল, কতগুলো বক্স থাকবে। তো এখানে দেখ আমি কি পেলাম, পি অরবিটালের এল ইকুয়ালস টু কত পেয়েছি, 1 পেয়েছি, ছবিতে দেখ এল ইকুয়ালস টু 1 পেয়েছি। তো যদি এল ইকুয়ালস টু 1 হয়, তাহলে কোয়ান্টাম নাম্বারসের রুল অনুযায়ী এম এর ভ্যালু কত হতে পারে, -1, 0, +1। এবার মনে রাখতে হবে, ইচ এম ভ্যালুস ডিফাইন এ বক্স, অর্থাৎ প্রত্যেক এম এর মান একটা করে বক্সকে সিগনিফাই করে।
কটা এন ভ্যালু পেয়েছি? তিনটে বক্সকে সিগনিফাই করে, দ্যাটস ওয়াই তিনটে বক্স, পি এর তিনটে বক্স। এবার আমরা জানি প্রত্যেক বক্সে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো করে। তো 3 2 6, সেই জন্য পি কিন্তু 6। তুই বলবি স্যার ডি এরটা একটু দেখি, ডি এরটা একটু দেখান না। তো ডি এর দেখ, ডি আমি পাশে লিখেই দিয়েছি। দেখ, যদি এল ইকুয়ালস টু 2 হয় তবেই ডি অরবিটালে সিগনিফাই করে, ডি অরবিটাল আসে। তো এল যদি 2 হয় তাহলে এম এর কতগুলো ভ্যালু হবে রে? 5টা। -2 -2 -1 0 +1 +2, 5টা ভ্যালু। তাহলে 5টা বক্সে সিগনিফাই করবে না? যদি 5টা বক্সে সিগনিফাই করে, ইচ বক্স কন্টেন্স ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস। সো কতগুলো হলো? 10টা ইলেকট্রন। বুঝতে পারলাম? এস এর কাউন্ট কর, এল ইকুয়ালস টু 0 তে এস, দেখতে পাচ্ছিস? তো যদি 0 ভ্যালু হয় তাহলে এম এর ভ্যালু কত হবে? -0 +0 0, একই ভ্যালু ডিফাইন করে একটাই ভ্যালু হয়, -0 আর +0 কোনো এক্সিস্টেন্স নেই, সেই 0। তাহলে একটাই ভ্যালু সিগনিফাই করছে, সুতরাং একটাই বক্স। আর একটাই বক্স যদি হয় তাহলে তার ক্যাপাসিটি কত? 2 ইলেকট্রন। তাহলে বললাম আমি প্রত্যেক জিনিসের কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, প্রত্যেক জিনিসের সঠিক এবং সুন্দর এক্সপ্লানেশন আছে, তোকে সেই পর্যন্ত যেতে হবে, তাহলে সব বুঝতে পারবে। তো দেখা যাক, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 5th ইলেকট্রনটার 4টে কোয়ান্টাম নাম্বার বের করবো, তার মধ্যে 2টো বের করে ফেলেছি, তাই তো? 3 নম্বরটা বের করবো, ঠিক? চলে আসি। এল ইকুয়ালস টু 1 পেয়েছি, এম এর ভ্যালু পেয়েছি, -1 দিলাম, 0 দিলাম, +1 দিলাম, ঠিক বললাম? এবার দেখ আমার ইলেকট্রনটার সংখ্যাটা কত? 5টা আছে। তাহলে বসাই, আমরা জানি ইলেকট্রনগুলো কীভাবে ফিল আপ করে। বেড়ে যাচ্ছে কেন? ওটা দিলে উপর বেড়ে যাচ্ছে কেন? মাইনাস করতে বলবি? দেখ সবগুলো গেল। আচ্ছা বেশ, আরেকবার করি। টাচ করবো না, আমার মতো করবো, ওর মতো নিতে হবে না। আমরা দেখলাম যে এখানে যে আমি 3p5 দিয়েছি তাতে 5টা ইলেকট্রন আছে। তো 5টা ইলেকট্রনের বিন্যাসটা একটু লিখি। 1 2 3 4 5 নম্বর ইলেকট্রনটা কোন ভ্যালুতে এলো রে? 0। তাহলে আমরা বলতে পারি না 5th ইলেকট্রনটাকে খুঁজছি তো আমরা, m ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? এবার এসে আসি, দেখি এস কি করে স্পিনটা আমরা কিনি ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। মনে রাখবি প্রথম যে ইলেকট্রন ঢুকবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ধরি, অর্থাৎ ক্লকওয়াইজ ধরি। এবং আমরা সাধারণত অভ্যস্ত কিসে? না, আমরা অভ্যস্ত হচ্ছি পজিটিভকে আগে বলি, নেগেটিভটাকে আমরা অন্যভাবে দেখি, তাই তো? তাহলে আমাদের সবার আগে আসে পজিটিভ ভ্যালু। তো সেই জন্য প্রথম যে ইলেকট্রনটা ঢুকবে সেটাকে আমরা পজিটিভ করে রেখেছি। এটার বিষয়ে এখনও তর্ক হতে পারে যে আমরা পজিটিভটা কেন নিয়েছি, সেটা আলাদা বিষয়, অ্যানাদার ইস্যু। হ্যাঁ, কিন্তু আমরা জেনারেলি আমরা করে রাখি যে ফার্স্ট যে ইলেকট্রনটা ঢুকছে তাকে আমি পজিটিভ ধরে রাখি। দুটোই ভ্যালু হয়, আইদার প্লাস আপ অর মাইনাস আপ। তো আমরা যেহেতু এক নম্বর ফার্স্ট যদি ইলেকট্রন ঢোকে যদি বক্সে, তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরি। তাহলে পেয়ার্ড আপ হলে, অর্থাৎ সেকেন্ড ইলেকট্রন যদি ঢোকে, তাহলে তাকে আমরা মাইনাস আপ বলবো। তো এবারে আমি দেখছি 5 নম্বর ইলেকট্রনটা কি সিঙ্গলি ঢুকেছে নাকি ডাবলি ঢুকেছে? তো আনসার ইজ ডাবলি ঢুকেছে, কারণ সিঙ্গলি ঢুকলে তো এরকম হতো, এরকম হতো, এটা হতো, কিন্তু তা তো নয়, পেয়ার্ড আপ হয়েছে। তাহলে এইটার ইলেকট্রন 5th ইলেকট্রনের যদি আমি স্পিন কোয়ান্টাম নাম্বার দেখি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আপ, ঠিক না? তো এই এলো আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার। তো দেখা যাক যে উদ্দেশ্যে আমি বানালাম সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। কীরকমভাবে দেখব? ধর আমাকে বলে দিয়েছে এই 4টে ভ্যালু আমি জানি, আমি কোন অরবিটালে আছে, কততম ইলেকট্রন, কার বের করতে চলেছি আমি কিছু জানি না। তো সেটা আমি অ্যাপ্লাই করি। n ইকুয়ালস টু 3 মানে কি সিগনিফাই করছে? থার্ড অরবিট। l ইকুয়ালস টু 1 মানে কি সিগনিফাই করছে? আমি একটু আগে দিয়েছিলাম 0 1 2 3, 0 ডিফাইন করে s, 1 ডিফাইন করে p, 2 ডিফাইন করে d, 3 ডিফাইন করে f। তাহলে l যদি 1 হয় তাহলে কাকে ডিফাইন করলো? p কে ডিফাইন করলো। তারপরে m এ আসি, m ভ্যালু কত দিয়েছে আমাকে? 0। তো আমি দেখতে পাচ্ছি p অরবিটালের জন্য l যদি 1 হয় তার ভ্যালু থাকে কত? 3টে, -1 0 +1।
বেশ, তার মানে এই বক্সে থাকবে ইলেকট্রনটা, তাই না? এই বক্সে যদি ইলেকট্রনটা থাকে কি উপায়ে আসতে পারে? এটা হলো এখানে একটা ঢুকলো, এখানে একটা ঢুকলো, তার মানে আমি বলতে পারি এটা 3p2 হবার চান্স আছে, তাই তো বলছে। একটা ইলেকট্রন তো জিরোতে আছে, বেশ, এটা 3rd নম্বর ইলেকট্রন, 4th নম্বর ইলেকট্রন, এটা 5th নম্বর ইলেকট্রন, তাহলে আরেকটা অপশন পেলাম আমি 3p5, পেলাম কি না? তাহলে দুটো অপশন পেলাম, একটা 3p2 হতে পারে যে সেকেন্ড ইলেকট্রন, আর একটা হতে পারে 3p5 দ্যাট ইজ 5th ইলেকট্রন। এটা আপনি 4টে কোয়ান্টাম নাম্বার হতে পারে। তো দেখা যাক, শেষেরটা আমি কাউন্ট করি, তারপরে আমি এস আমাকে দিয়েছে কত? -1/2। তো -1/2 মানে কি? ডাবলি ফিল্ড, অর্থাৎ সেকেন্ড বারে যে ফিল্ড আপ হচ্ছে। এককভাবে পূর্ণতে আমি কি ধরেছি? +1/2। তাহলে সেকেন্ড বারে কোথায় ফিল্ড আপ হচ্ছে? 3p5 এ ফিল্ড আপ হচ্ছে, তার মানে 5th ইলেকট্রন। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম কি? 5th ইলেকট্রন, চেক। বেশ, এবার আমাকে একটু বলে দেখা, তোরা নিজেরা কর। 3d7 এটার করি 5th ইলেকট্রন, আবার একই দিলাম, দেখো 5th ইলেকট্রনের ব্যাপার। (3d7) এর 5th ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার। n কত হলো আমার সঙ্গে কর, কারণ ওরাও তো আছে, ওদেরকে আমি তো কথা শুনতে পাচ্ছি না। n = কত হবে? 3, সুন্দর। আচ্ছা, n = কি হবে? 0, 1, 2, 3। 0-তে কি বলেছিলাম? 1-এ বলেছিলাম, 2-এ বলেছিলাম, d। দেখ এখানে d আছে, তো l = 2 বসিয়ে দিতে পারবো না? সুন্দরভাবে বসিয়ে দিতে পারি 2। আচ্ছা, m এর ভ্যালু দেখতো, 5th ইলেকট্রন বলেছে, ঠিক বললাম? আটকে গেছে পেন, কার্সর আটকে গেছে রে, এই জাস্ট। আচ্ছা, কি আসবে আমার তাহলে? l যদি 2 হয়, m এর ভ্যালু হবে -1, -2, -1, 0, +1, +2। এবার চেয়েছে আমার কাছে কি? 5th ইলেকট্রন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে আমি m এর ভ্যালু কি পেলাম? +2। এবার এটা সিঙ্গলি ফিল্ড না ডাবলি ফিল্ড? অবভিয়াসলি সিঙ্গলি ফিল্ড, এককভাবে পূর্ণ হয়েছে, +1 বেরিয়ে গেল আমার। বুঝতে পেরেছি? নাই কোনো সমস্যা? স্যার এসটা একবার বুঝিয়ে দাও। এস মানে স্পিন। হ্যাঁ। যদি একটা বক্সে একটা ইলেকট্রন ঢোকে, ফার্স্ট তো একটা ঢোকে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 2টো। তাহলে প্রথম ইলেকট্রন যেটা ঢুকবে সেটাকে আমরা কি বলবো? পজিটিভে দেখবো, +1। যদি সেই বক্সে দ্বিতীয় নাম্বার ইলেকট্রন ঢুকলো, যাকে ওকে যুগ্ম করলো, পেয়ার্ড আপ করলো, সেই ইলেকট্রনের জন্য করবো কি? -1। মানে যেটা ঢুকবে পরে সেটা হচ্ছে -1। যেটা প্রথমে ঢুকবে সেটা হচ্ছে +1, যেটা সেকেন্ডে ঢুকছে মানে ওটাকে পেয়ার্ড আপ করছে ইলেকট্রনটাকে। প্রথম ঢোকা মানে কি? অযুগ্ম ইলেকট্রন। দ্বিতীয়বার ঢোকা মানে কি? সেটা পেয়ার্ড আপ হলো, হ্যাঁ, সেই ইলেকট্রনটার জন্য আমরা হচ্ছে -1। বুঝতে পারলাম? ঠিক। এবার দেখ একটা কোয়েশ্চেনে যাই আমি। বলছি এমটা কিভাবে এলো? হ্যাঁ বলুন। এম ইকুয়াল টু প্লাস কথাটা খুব কেটে কেটে আসছে। শুনতে পাচ্ছিস কেউ? +2 কি করে হলো ওটা বলে জিজ্ঞেস। স্যার m = +2টা কিভাবে হলো ওটা আরেকবার? আচ্ছা, m = +2 কিভাবে হলো? ঠিক আছে, আসছে। আচ্ছা, আমার আছে কি 3d7। 3d7 এর আমি কিন্তু 7 নম্বর ইলেকট্রন বলিনি, আমি বলেছি কত নম্বর ইলেকট্রনের? আমি বলেছি 5 নম্বর ইলেকট্রনের কথা। তো এই যে 5 নম্বর ইলেকট্রন, সেই 5 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড নম্বর ইলেকট্রন, থার্ড নম্বর ইলেকট্রন, ফোর্থ। এটা 5th ইলেকট্রন না?
এই ফিফথ ইলেকট্রনের দেখো মাথায় কি কি নাম্বার রয়েছে, +2। এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি যে কিভাবে -2 থেকে +2 এলো। তাহলে ফিফথ ইলেকট্রনটা যেহেতু আমি চেয়েছি ফিফথ ইলেকট্রন, সেই জন্য ফিফথ ইলেকট্রনটা যেহেতু +2 এ আছে, তো দ্যাটস ওয়াই m+2 হলো। আমি যদি সেভেন্থ ইলেকট্রন চাইতাম তাহলে কিন্তু এখানে আবার আমাকে দুটো ইলেকট্রন এক্সট্রা করতে হতো, তখন কিন্তু m = -1 হতো। বোঝা গেছে আশা করি? খুব কেটে কেটে এলো, যাই হোক আমি যত ধরে নিলাম বুঝতে পেরেছো, নাহলে আবার আমাকে আটকাবে। বেশ, আশা করি বোঝা গেল তাহলে কীভাবে আমরা কোয়ান্টাম নাম্বার পেলাম। এবার যদি একটা কোয়েশ্চেন করা হয় এখানে যে ওয়াই ইলেকট্রনিক কনফিগারেশনেই বলি, ওয়াই 2d orbital does not exist, অর্থাৎ 2d অরবিটাল কেন, 2d অরবিটালের কেন অস্তিত্ব নেই? কি আনসার হবে? আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি করেছি? 1s করেছি, তারপরে 2s করেছি, 2p করেছি, 3s করেছি, 3p করেছি, 3d করেছি। কই এখানে 2d করলাম না কেন? যা খুশি তাই নাকি জানিয়ে নিতে পারবো, লোককে বোকা বানিয়ে দেবো এরকমভাবে? সেটা তো হয় না, তো রিজন থাকতে হবে। আমি বললাম যে ফার্স্ট অরবিটের একটাই অরবিটাল হয় এস, কেন দুটো হয় না? সেকেন্ড অরবিটে দুটো অরবিটাল হয় এস এন্ড পি বলেছি, কেন হয় না ভাই? তিনটে এস পি আর ডি হতে পারতো, কেন হয় না? এটা দেখা যাক। তো আমরা কিন্তু এটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যথাযথ তথ্য আমরা পেয়ে গেছি। এবার সেই তথ্যটাকে অ্যাপ্লাই করি। যদি 2d পসিবল হতো, n = কি হতো? বুঝে গেছি আশা করি। তাতে l = কত হতো? আবার করে দিচ্ছি, 1 2 3, 0-এর জন্য s, 1-এর জন্য p, 2-এর জন্য d, ঠিক তো? তাহলে l = কি হতো? এটা কি কোয়ান্টাম নাম্বারসের যে সিগনিফিকেন্স ছিল বা লিমিটেশন ছিল সেটাকে কি ঠিক বলছে? বলেছি কি? আমি কি বলেছিলাম যে n কখনোই সমান হতে পারে না l এর থেকে, l অলওয়েজ লেস দ্যান n বলেছিলাম। তাহলে এটা কিন্তু ভায়োলেট করছে লিমিটেশনকে, সেই জন্য এটা হতে পারছে না। সুন্দর না? সিমিলারলি যদি আমি বলি 1p কেন এক্সিস্ট না করছে, নিজে করো। 1p কেন এক্সিস্ট করছে না? 1s এর পরে শেষ হয়ে যাচ্ছে কেন ফার্স্ট অরবিট? তাহলে এখানে n = 1, l = 1 সম্ভব নয়। কি যদি বলে স্যার ফোর্থ অরবিট থেকে f স্টার্ট হচ্ছে, কেন থার্ড অরবিট থেকে কেন হতে পারছে না? একই এক্সপ্লেনেশন। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। বলছে হাউ মেনি electrons of chlorine atom have n plus l equals to 3। বলছে ক্লোরিন অ্যাটমের কতগুলো ইলেকট্রনের n plus l সমান 3 হবে? কি করে করব দেখা যাক। তো প্রথমে আমি দেখি লিমিটেশনটা থেকে n = 3, l = 0, 3 এলো n plus l, এটা চলবে, লিমিটেশনে কোথাও আটকাচ্ছে না। বেশ, আর একটা কম্বিনেশন দেখি, n = 2, l = 1, চলবে। থার্ড নাম্বার কম্বিনেশন আর একটা দেখি, n = 1, l = 2, এটা চলবে? এটা তো চলবে না, এটা বাদ। তাহলে এর থেকে বেশি কম্বিনেশন আর হবে না। বোঝা গেল? যাতে l plus l এর ভ্যালু 3 আসে, কারণ এটা যোগ করলে 3 আসবে, এটাও যোগ করলে 3 আসবে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই দুটো কম্বিনেশনই সম্ভব। এটাকে এই দুটো কম্বিনেশন কোন অরবিটালটাকে সিগনিফাই করছে? n = 3 মানে থার্ড অরবিট,
আর এল ইকুয়ালস টু 0 মানে এস অরবিটাল। কারণ আমি বারবার বলে লিখছি, এটা খাতায় লিখে রাখবে এগুলো কিন্তু। তাই না? তাহলে n ইকুয়ালস টু 3 থার্ড অরবিট আর l ইকুয়ালস টু 0 এস অরবিটাল। তাহলে একটা 3s কে ডিফাইন করলো। এই কম্বিনেশনে দেখি তো আমি 3p কে ডিফাইন করবে না? n ইকুয়ালস টু 2 সরি 3p কেন 2p, n ইকুয়ালস টু 2 আর l ইকুয়ালস টু 1, l ইকুয়ালস টু 1 এতে p, তাহলে 2p কে ডিফাইন করলো। এবার আমি একটা ক্লোরিনের ইলেকট্রনের কনফিগারেশনটা দেখে নিই। ক্লোরিন হচ্ছে 17, আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে কাকে কাকে ডিফাইন করেছে n প্লাস l সমান 3s, আর কাকে করেছে 2p, 2p6 তাহলে কত হলো 2 প্লাস 6 8। ক্লোরিন অ্যাটমের 8টা ইলেকট্রন এমন থাকবে যার n প্লাস l এর ভ্যালু 3 আসবে। বোঝা গেল? এবার আমি এটা করতে দিই। এফির জন্য বের করো n প্লাস l সমান 4। কতগুলো হচ্ছে? একটা কম্বিনেশন হতে পারে n ইকুয়ালস টু 4 l ইকুয়ালস টু 0, কাকে ডিফাইন করলো? একটা কম্বিনেশন হতে পারে কাকে করলো 3p, সম্ভব নয়। ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি আয়রনের, one s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে 4s আর 3p তে কত আছে সেটা দেখে নিই। 4s এ কটা আছে? দুটো। 3p তে কটা আছে? 6টা। তাহলে এটা 8টা চলে এলো। এলো কি না? বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আসছি। আমি একটা সিরিজ দিলাম n ইকুয়ালস টু 3 l ইকুয়ালস টু 2 m ইকুয়ালস টু -1। এই সিরিজে বললাম হাউ মেনি ইলেকট্রন আর দেয়ার। এই সিরিজের অন্তর্ভুক্ত কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এই সিরিজের অন্তর্ভুক্ত কতগুলো ইলেকট্রন থাকতে পারে? কি করে করবো? n ইকুয়ালস টু 3 মানে থার্ড অরবিটকে ডিফাইন করলো, l ইকুয়ালস টু 2 মানে d, আচ্ছা m ইকুয়ালস টু -1 মানে 3d আমরা জানি 5টা বক্স। নিলেই বরঞ্চ খারাপ, এটা শেপটা নিয়ে নিচ্ছে, যেটা খারাপ হয়ে যাচ্ছে আমার হাতেই। তা পুরো কমপ্লিট করবেন না? হ্যাঁ, তাও নিয়ে নিলাম। কমপ্লিট করিনি কিন্তু এবার আমি নিজের মতো করে ভেঙে নিচ্ছে, ওর বেড়েও যাচ্ছে। এইবার অর্ধেক ফাঁকা রেখে দেন, তাহলে এক সাইড ফাঁকা, ব্যাস। দেখছি ওপরেরটা পাবেন মাইনাস। সম্ভব, এটা আগে তো হচ্ছিল কিন্তু এবার ঠিক আছে। 1 2 3 4 5। হ্যাঁ, m ইকুয়ালস টু -1 আমরা পেয়েছি, l ইকুয়ালস টু 2, তাহলে এটা হচ্ছে -2 -1 0 +1
2 প্লাস টু। তো দেখা যাক -1 বক্স কোনটা, সেকেন্ডটা। আমরা জানি একটা বক্সে কটা ইলেকট্রন থাকতে পারে, আনসার হয়ে গেল। তাহলে এই সিরিজের অন্তর্গত কতগুলো ইলেকট্রন থাকবে, তো আনসার ইজ 2 ইলেকট্রন। ঠিক। আমি 4টে অপশন দিচ্ছি, কোনটা ভুল আছে সেটা বলতে হবে। কোনটা ভুল আছে? দেখো ফার্স্ট একটা ভুল আছে, এস কখনো 0 হতে পারে না, ঠিক কি না? সেকেন্ড একটা ভুল আছে, কথাটা খুব কেটে আসছে আপনার। থার্ড একটা ভুল আছে, একমাত্র ঠিক হচ্ছে এটা। 3টেই ভুল আছে, বোঝা যাচ্ছে কি? এই যায়নি। n = 3, l = 2 হতে পারে লিমিটেশন অনুযায়ী। আবার 2 হলে m এর ভ্যালু কী হবে, -2 to +1, -2 to +2, তার মধ্যে তো -1ও আছে, সেটাও ভ্যালুটা হতে পারে। কিন্তু s 0 হতে পারে কি? s এর ভ্যালু কি দিয়েছিলাম, -1/2 আর +1, সেখানে 0 কী করে হয়, ঠিক কি না? বেশ, অপশন বিতে আসে। অপশন বিতে কেন ভুল সেটা আমি বলি। একটা তো কনফার্ম, না এটাও ঠিক আছে, একটা তো কনফার্ম হচ্ছে, আমি যেটা বলে দিলাম যে s = 0 হবে না, তাছাড়া কিছু নেই। n = 2 হতে পারে, l = 1 মানে 2p, m = +1 হতে পারে। l = 1 হলে m এর ভ্যালু কী হবে, +1 to -1, তার মধ্যে একটা 1 তো একটা ভ্যালু, সেটা পর্যন্ত হতে পারে, কিন্তু s 0 হতে পারে সম্ভব নয়। তাহলে এটা দেখি, n = 3 হতে পারে, 3-এর মধ্যে কিন্তু l এর ভ্যালু 0 হতে পারে। l এর ভ্যালু 0 হলে অবভিয়াসলি m এর ভ্যালু 0 হবে, এটা কনফার্ম, কিন্তু s 0, ঠিক কি না? তাহলে একমাত্র ঠিক হতে পারে কোনটা লিমিটেশন অনুযায়ী, সেটা হচ্ছে ডি অপশনটা। এবার যদি আমি এইটা দিতাম, এখানে কোনটা ভুল? এক্স্যাক্ট, l এর 2 হলে, l = 2 হলে m কখনোই 3 হতে পারে না, m এর ভ্যালু হতে হতো -2 to +2, তাই না? l = 3 হবে না। কি বলছেন? 1 মিনিট দাঁড়া, ম্যাডাম কি বলছেন? l = 3 হবে। হ্যাঁ, l = 3টা ভুল, ঠিক। ও, তো n এর ভ্যালু 3 হলে l = 3 সেটা ভুল হতে পারে না, মানে ঠিক হতে পারে না, সরি। কারণ আমরা জানি n = 3 হলে l এর ভ্যালু 0 to n-1 এর ফর্মুলায় আসে, অর্থাৎ 0 to 2 পর্যন্ত হতে পারে, 0, 1 and 2। আমাকে ফোন করেছিল, একটু মানে আপনার ফাস্ট বলছেন যে স্যার একটু ফাস্ট পড়াচ্ছেন, একটু স্লো হয় তাহলে সুবিধা হবে। এইখানে বলেনি তো আমাকে কিছু। এটা ম্যাডাম কথা বলছেন মেয়েদের ইয়ে থেকে, হুম। আমার কাছে ছেলেদের জায়গা থেকে ফোন এসেছিল। আচ্ছা, এটা বললো, আর 10 মিনিটে যে টপিকটা পড়েছেন সেটা যদি আর একটু রিপিট করা যেত। 10 মিনিট আগে কোন টপিক?
জিজ্ঞেস করতে হবে ওদেরকে। আমি ম্যাডামের শুধু শুনছি, আপনি ওখানে বললে ওরাও শুনতে পাবে, ছেলেরাও শুনতে পাবে, ওরা রিপ্লাই দেবে। শাহাবুদ্দিন স্যার আছেন ওখানে। শাহাবুদ্দিন স্যার, আপনার বাচ্চাদের কিছু প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছেন? আর কিছু না আসেনি এখনো, আমার কাছে রিপ্লাই আসেনি। চা কখন নিয়ে গেছে আমি দেখিনি। বলছেন? হ্যাঁ আমি চা খাইনি, ভাবতে পারি। এটা গরম করতে বলুন। দিয়ে দিচ্ছি। আমি সিরিয়াসলি দেখিনি। এক এক দুই তিন, না, হ্যাঁ কি বলবো? অভ্যেস হয়ে যাবে। এটা ঘুরিয়ে দিলে ডেস্কটা ঘুরিয়ে দিলে আবার ঠিক হবে। শাহাবুদ্দিন স্যার কিছু বলছেন? রিপ্লাই পাচ্ছি না কিন্তু আমি বলে গেলাম আমাকে ছেলেদের রিপ্লাই দিচ্ছে কিন্তু ওই ম্যাডাম, মেয়েদের কিছু প্রবলেম আছে? ম্যাডাম একটা শুনতে পাচ্ছে। ম্যাডাম একটু স্যার, রিপ্লাই দেবেন। প্রবলেম নেই, ওরা প্রবলেম হলে বলছিল, আবার আচ্ছা ঠিক, হ্যাঁ যদি আপনারটা হয় আমি প্রবলেম রিপ্লাই তখন আবার পাচ্ছিলাম। বলবে ওরা। হ্যাঁ, বাচ্চাদের রিপ্লাই মানে ছেলেদের রিপ্লাইগুলো পাচ্ছিলাম না। মেয়েদের হলে বলবে ওরা, ওরা যেটা আচ্ছা, হচ্ছে সেটা আচ্ছা। আপনাকে জানাচ্ছে, আর হ্যাঁ। যদি বুঝে যায় তাহলে আর বলছে না। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। খমিস স্যার দেখে নেবেন, আমি কিন্তু ছেলেদের রিপ্লাই পেলাম না, বা ওদের যেটা সমস্যা হয়েছে সেটা যদি আপনি বলে দেন আমাকে তাহলেও হবে, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। কোথায় চলছিলাম আমরা? n equals to 3, l equals to 3, আচ্ছা এটা হতে পারবে। তার একটা রিজন হিসাবে আমি বললাম l equals to এটা হচ্ছে n equals to 3 হলে l equals to 0 to n minus 1, তাহলে 0 to 2 মধ্যে কী কী থাকছে? 0, 1 আর 2, ঠিক? বেশ, এবার চলছি। n equals to 3 মানে কোন অরবিটকে ডিফাইন করছে? থার্ড অরবিট, ঠিক না? এই থার্ড অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে? n equals to 3 হলে n equals to 3 হলে how many electrons are there? কতগুলো ইলেকট্রন সেখানে থাকতে পারবে? n equals to 3 হলে দুটো ইলেকট্রন? কি বলছিস? দেখ, n equals to যদি 3 হয়, l equals to কি হতে পারবে? -3 0, 1 and 2। বেশ, এইবার ভাব l equals to 0 হলে m এর ভ্যালু কি হবে? l equals to 1 হলে m এর ভ্যালু কি হবে? প্লাস 1। আচ্ছা, l equals to 2 হলে m এর ভ্যালু কি হবে? সুন্দর। তাহলে দেখ, আমি কি বলেছিলাম? ইচ ভ্যালুজ অফ m সিগনিফাইজ ওয়ান বক্স। তাহলে এটার জন্য একটা বক্স পাবো, এটার জন্য আমি 3টে বক্স পাবো, এটার জন্য 5টা বক্স পাবো, ঠিক কি না? তো এবার আমরা জানি এক একটা বক্সে কটা করে ইলেকট্রন থাকবে? দুটো করে। তাহলে এম এর যে একটা বক্স পেয়েছি তার জন্য দুটো ইলেকট্রন, এটা 3টে বক্স পেয়েছি তার জন্য কটা ইলেকট্রন পেলাম? 6টা। এটা 5টা বক্স আছে মানে কটা ইলেকট্রন পেলাম? 10টা। তাহলে টোটাল ইলেকট্রন থাকবে কত? হলো? তাহলে কেউ 32টা, কেউ দুটো বলছিলিস। এবার আমাকে এই ধরনের যাই কোশ্চেন দিক না,
আমি করতে পারবো। এবার এটা আমি তোকে ডিটেলসে বোঝালাম, বলছি স্যার এত টাইম লাগবে, সেটা দেখা যাক। এবার একটু শর্টকাটে করি। ধর n ইকুয়ালস টু 2 বললাম, তাতে কতগুলো ইলেকট্রন থাকবে? পারবে না। কি করে বলি সেরকম? আর তাই এল এর ভ্যালু কি কি? 0 আর 1। 0 এর জন্য m এর ভ্যালু কটা হবে? 0 একটা, 1 এর জন্য হবে 3টে, 12 প্লাস 1। তাহলে মোট টোটাল বক্স পাবো কত? 4টে। 4 ইন্টু 2, ইলেকট্রন। 8টা ইলেকট্রন, ঠিক কি না? হুম, 8টা 8টি ইলেকট্রন। ইলেকট্রন। ওদিক থেকেও বলছে 8টা ইলেকট্রন। না, তোরা কি বলছিস বলতো? 12টা। তাহলে 4 নম্বর অরবিটে করে দেখা, চট করে দেখা। n ইকুয়ালস টু 4, কতগুলো ইলেকট্রন থাকবে? এল এর ভ্যালু কি কি হলো n ইকুয়ালস টু 4 হলে? 1 0 1 2 3 ঠিক। এটার জন্য একটা বক্স, 1 এর জন্য কটা পাবো? 3টে বক্স। হ্যাঁ, 33। ঠিক ঠিক। 2 এর জন্য কটা পাবো? কটা ভ্যালু পাবো? 5টা ভ্যালু পাবো, 12 প্লাস 1 তো। 3 এর জন্য কটা পাবো? 7টা। তাহলে 7 আর 5 12 আর 3 15 একে 16, 16 ইন্টু 2 32, গল্প শেষ। 4 32 5 32। এবার তুই যদি বলিস আমি 12 স্কোয়ার দিয়ে করবো, কত বলিস? চলে আসি এবার n প্লাস এল। n প্লাস এল রুলে আসি। কি বলে? n প্লাস এল কি ডিফাইন করে? টোটাল এনার্জি অফ অরবিটাল, টোটাল এনার্জি অফ অ্যান অরবিটাল। একটা অরবিটালের টোটাল এনার্জিটাকে ডিফাইন করে। তো কি বলছে দেখি n প্লাস এল রুল? 1 নাম্বার বলছে, দুটো রুল আছে, লিখে রাখ। হায়ার দ্য ভ্যালু অফ n, higher the value of n plus l, sorry, n plus l, higher will be the energy. অর্থাৎ n প্লাস এল এর ভ্যালু যদি বেশি হয় তাহলে এনার্জি বেশি হবে। কারণ আমি একটু আগেই বললাম n প্লাস এল কি ডিফাইন করে? টোটাল এনার্জি অফ অ্যান অরবিটাল। একটা অরবিটালের টোটাল এনার্জিকে ডিফাইন করে। তো সেখানে যদি n প্লাস এল এর ভ্যালু বেশি হয় তাহলে এনার্জি বাড়বে। সেকেন্ড রুল বলছে if n equals n plus l, sorry, দুটো অরবিটালের n প্লাস l সমান হয়ে গেছে, ইকুয়াল, তাহলে কি বলছে? যদি n প্লাস l ভ্যালু ইকুয়াল হয়ে যায় তখন বলছে higher the value of n, higher will be the energy. যদি n প্লাস এল সমান হয়ে যায় তখন n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে কার এনার্জি বেশি। যার n এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, যার n এর ভ্যালু কম তার এনার্জি কম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের n প্লাস এল এর দুটো তত্ত্ব। এইবার দেখবো আমরা এই তত্ত্বের উপরে আমরা কি এক্সপ্লেনেশন দিতে পারি। সেটা হচ্ছে আমরা একটা করেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশনে 4s আগে ঢুকে যাচ্ছিল 3d থেকে, এবং আমি বলেছিলাম কি এটা এক্সেপশনাল। কেমিস্ট্রিতে ইচ অ্যান্ড এভরি এক্সেপশনাল হ্যাজ ইট প্রপার রিজন, সেই রিজনটা জানতে হবে।
আমি তথ্য পেয়ে গেছি, ইনফরমেশন পেয়ে গেছি, এবার এটাকে অ্যাপ্লাই করবো। দেখা যাক 4s এর জন্য তোর এগুলো শিখে গেছিস যে 4s এর জন্য n ইকুয়ালস টু কত 4, l কত 0, টোটাল n প্লাস l কত হলো 4 ইউনিট। এখানে দেখ তো l কত রে, এনার্জি কত ইউনিট হলো, কার এনার্জি বেশি 3D। আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে বসবে, ইলেকট্রনিক বিন্যাসটা কিভাবে বসে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি। যার কম এনার্জি সে আগে বসবে। বল এবার কার কম এনার্জি, পরে সে আগে বসবে না, বসেই ছিলাম। তাহলে এটা কি ব্যতিক্রম বলে আমি বই থেকে মুখস্থ করবো, সেসব দিন শেষ, ক্লাস 10 শেষ। তাহলে সব বুঝে করতে হবে। তাই এরপরে যদি আমাকে কোশ্চেন এরকম দিত, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কতদূর পর্যন্ত শিখলাম, 1s2 মানে 1s করে চলি, 1s 2s তারপরে 2p 3s 3p তারপরে 4s 2p দিয়েছিলাম তারপরে 3d, এটা ছিল 30। এরপরে কী হবে বল, 4p তারপরে মুখস্থ বলবি না কিন্তু কেউ। কেন রে, দেখ এটা তো জানতে হবে। থার্ডের কি কি আছে, এস পি আর ডি, ফোরের কি আছে এস পি ডি এফ, এটা তো শিখিয়ে দিলাম তাই তো। তাহলে এবার তোর বসছে 4s বসছে, 4p বসছে, 5-এর কি থাকবে এস পি ডি এফ, পরে দেখা যাচ্ছে। তো এবার দেখা যাচ্ছে তোর 4p মানে কত, 4 + 1 5 ইউনিট, এটা পর্যন্ত হয়েছিল। 3d মানে কি ছিল 3 + 2 5 ইউনিট, কিন্তু n এর ভ্যালুটা কম থাকার জন্য সে আগে এসছে, বুঝতে পারছি যেটা একটু আগে বললাম আমি n + l রুল। তাহলে 4p এর পরে কে আসে, 4s ইউজ করেছি, 4p করেছি, 4d আসে। 4d তো দেখ 4d যদি তুই বলতে যাস 4 + 2 6, কিন্তু দেখ তো 4d 4টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5s কে দেখ তো 5 + 0 5s আসবে না, ব্যাস 4p এর পরে 5s আসবে। এরপর বাকি আমার কি আছে, 4d বাকি আছে আর 5p বাকি আছে। 4d মানে কত 4 + 2 6, 5p মানে 5 + 1 6, দুটোই 6, এর নাম্বারের উপর ডিপেন্ড করবে। বল এবার ওই বাঁকা জিনিসগুলো মুখস্থ করতে হবে, এই টেড়ে বেঁকে গেছে মুখস্থ করতে হবে, নিজে পারবি। যা খুশি বলুক, 100 বলুক 200 বলুক, চলে যাবে। যদি আবিষ্কার হয় আরও চলবে, ঠিক কিনা। এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। আমি যতদূর চাইবো, যা চাইবে আমাকে, শুধু অ্যাটমিক নাম্বারটা যদি আমি জানতে পারি আমি সব করবো। এবার পিরিয়ডিক টেবিলে আমরা গিয়ে দেখবো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডসে কিছু এক্সেপশন আছে, তারও রিজন আছে। পিরিয়ডিক টেবিলে তোর এফ কমপ্লিট, ডিটা কমপ্লিট হলো না, এফে চলে গেল, দেখবি 57 থেকে 71, এখানে একটু গন্ডগোল আছে, তো সেগুলো আমি পিরিয়ডিক টেবিলের সময় পড়াবো। বেশ, এই গেল আমাদের n + l রুল। এবার একটা জিনিস পড়াই, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বলছে এটা, অরবিটালে থাকা, অরবিটালে উপস্থিত থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। সেটা কি হয় বলতে পারিস, মিউ ও অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম √L × L + 1 h/2π। এল কি, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা আর অ্যাজিমুথাল। ঠিক হলো, আমি কোয়েশ্চেন দেবো কিন্তু এখান থেকে।
বা অ্যান ইলেকট্রন করে দেন। অ্যান ইলেকট্রন হ্যাজ orbital angular momentum √3 h by pi. Which orbital does it belongs to? কি বলছেন, যদি একটা ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ অরবিটালে থাকা অবস্থায় ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ যদি হয় √3h/π, তাহলে ওই ইলেকট্রনটি কোন অরবিটালে আছে। বোঝা গেল কি কোশ্চেন? ঠিক করা যাবে, এখন বলেন। খুব ইজি। না কেন করেছে, কি করবো আমরা দেখলাম ফর্মুলা √L × L+1 h/2π ইকুয়ালস টু, ইকুয়াল করে দিলাম, ঠিক কি না? h কাটলো, টু ইন্টু √3 পাই কাটলো, h কেটে গেল, রুটটাকে তুলে দিই, এলো তো? তাহলে L² + L - 12 = 0। মিডল টার্মে ভাঙবো, 4 - 3 এটা আসবে। তাহলে L এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, L = -4, L = +3, ঠিক বললাম? তার মধ্যে দেখা যাচ্ছে এইটা সম্ভব নয়, -4 তো সম্ভব নয়, আমি তো পড়াইনি। তাহলে L = কী হবে? +3। L = 3 হলে কি সিগনিফাই করে? F অরবিটাল। তাহলে ওই ইলেকট্রনটা কোন অরবিটালে ছিল? F অরবিটালে ছিল। বোঝা গেছে? এই গেল আমাদের কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন। বেশ, আজকে আমি আর পড়াবো না, 6টা বেজে গেছে। এবার যেটা থাকবে, আমি বোরস থিওরি বা পস্টুলেট যাই বলিস, এখান থেকে স্টার্ট করব। আর এখানে কিছু আমরা রুলস পড়ে নিলাম, রুলস আকারে পড়লাম না, ওই বইয়ের মুখস্থ লাইন আমি পড়ালাম না। তো সেই রুলসগুলো আমি বলে দেবো, যেহেতু কোশ্চেনে যদি আসে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির অপবর্জন ঋতু লেখো, ওনস ম্যাক্সিমাম মাল্টিপ্লাস স্পিন মাল্টিপ্লিসিটি লেখো, হ্যাঁ, বা প্রিন্সিপাল লেখো, 3টে রুল ছিল, সেই 3টে রুল আমি নেক্সট দিন স্টার্টিংয়েই করে দেবো, তারপরে বোর্ড থিওরিতে ঢুকে যাবো। ঠিক, তাই নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচার শেষ করবো। তোদের যেটা কাজ হচ্ছে, প্রথমেই এসে কিন্তু আমি এখান থেকে কিছু কোশ্চেন দেবো, সেগুলো তার জন্য কিন্তু পুরোটা তৈরি করে রাখা সবারই জন্য থাকলো। এটা প্রথমে কোশ্চেন দেব, কোশ্চেনগুলো করতে হবে, আমি আনসার নেব। ঠিক, তাহলে সুন্দর করে করে রাখা। আর কি আমি ঠিকঠাক বোঝাতে পারলাম না? ঠিক আছে, প্রথম দিন এইগুলোতে একটু গন্ডগোল হলো, নেক্সট দিন আশা করি আরও ভালো ক্লাস হবে। ঠিক, চল, ওকে, গুড বাই ক্লাস।